প্রাথমিক 2014 টেটের ওএমআর মামলা যেন মনে হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট গল্পটির মতো। অর্থাৎ এখানে প্রাথমিকে যে কবে কোন দিন নতুন করে একটি করে মামলা ফাইল হচ্ছে এবং কবে কোন দিন সেই মামলার হেয়ারিং হয়ে নতুন করে কিছু অর্ডার বেরিয়ে যাচ্ছে আমরা কিন্তু কেউই বুঝতে পারছি না, যারা কলকাতা হাইকোর্টের এবং মহামান্য সুপ্রিম কোর্টের বিভিন্ন কেস সম্পর্কে খবরাখবর রাখি। তো সেই রকমই প্রাথমিকের একটি মামলা যেটি ফাইল হয়েছিল 19শে এপ্রিল এবং যেটি ফাইল করেছিলেন, মামলাটির পার্টি ছিলেন দীপঙ্কর ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পিটিশনার ছিলেন দীপঙ্কর ঘোষ অ্যান্ড আদার্স এবং এই মামলার রেসপন্ডেন্ট ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই মামলাটি করা হয়েছিল মূলত প্রাথমিক 2014 টেটের যে ওএমআর, সেই ওএমআর সংক্রান্ত কিছু বিষয়ে তথ্যের জন্য। তো এই মামলাটির হেয়ারিং হয়েছিল গত 24শে এপ্রিল 13 নম্বর কোর্টে জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চে, এবং তারপরে এই মামলাটিকে জাস্টিস রাজশেখর মান্থা স্যার উনি কিন্তু ডিসপোজড করে দিয়েছেন। আপনারা দেখুন কেস স্ট্যাটাস যদি দেখেন এই মামলার, তাহলে দেখতে পারবেন যে এটি দেখাচ্ছে ডিসপোজড। এবং এই যে মামলার 24/4/2024 তারিখে যে হেয়ারিংটি হয়েছিল এবং তারপরে এই মামলাটিকে ডিসপোজড করে দেওয়া হয়েছে। তো কেন ডিসপোজড করে দেওয়া হয়েছে, কি কারণ এবং পুরো অর্ডার কপিতে ঠিক কী লেখা রয়েছে, প্রাথমিক ওএমআর এই যে নতুন একটি মামলা, সেই নতুন মামলা সম্পর্কে সেই বিষয়টা আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে দেখুন 24/4/2024 তারিখের যে অর্ডার কপি, সেটা আমি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই দেখুন এই মামলার মামলা নম্বর যেটা দেওয়া রয়েছে WPA 11-309 অফ 2024। মামলাটি 19শে এপ্রিল ফাইল করা হয়েছিল। পিটিশনার ছিলেন দীপঙ্কর ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস রেসপন্ডেন্ট ছিলেন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে বোর্ডও পার্টি ছিল এবং পশ্চিমবঙ্গ যে স্টেট তারাও পার্টি ছিলেন এবং পিটিশনারদের আইনজীবী ছিলেন। তো সমস্ত কিছু এখানে লেখা রয়েছে। এবং দেখুন এই যে মামলাটিতে যে অর্ডার কপিটি দেওয়া হয়েছে জাস্টিস রাজশেখর মান্থার বেঞ্চ থেকে, সেই অর্ডার কপিতে কতগুলো পয়েন্ট আছে, মূলত মোটা দাগে 6টি পয়েন্টে এই অর্ডারটি লেখা হয়েছে। তো এই 6টি পয়েন্টের মধ্যে প্রথম যে পয়েন্ট সেটি দেখুন লেখা রয়েছে, দ্য পিটিশনার্স সিক দ্য টেট ওএমআর সিট ইন দ্য ইয়ার 2014। অর্থাৎ যারা এই মামলাটি ফাইল করেছেন তারা 2014 সালের যে প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ওএমআর সিট চান। দে হ্যাভ ওয়েটেড আনটিল দ্য ইয়ার 2024। তারা প্রত্যেকে অপেক্ষা করছিলেন 2024 সাল অবধি ফর ফাইলিং দ্য রিট অ্যাপ্লিকেশন। অর্থাৎ রিট অ্যাপ্লিকেশন বা এই যে মামলাটি তারা ফাইল করেছেন 2024 সালে এসে, সেই মামলা ফাইল করার জন্য তারা 2014 সালের টেট পরীক্ষার পর থেকে 2024 সাল অবধি, বলা যেতে পারে 2016 সালে যেহেতু রেজাল্ট হয়েছে তার মানে প্রায় 8 বছর তারা অপেক্ষা করছিলেন। এটাই বিচারপতি লিখেছেন। 2 নম্বর পয়েন্টে বিচারপতি লিখছেন, দিস কোর্ট ইজ কনসিডারিং দ্য রিট পিটিশন filed in the year 2022 in respect of the same টেট 2014। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টে 2022 সালে প্রাথমিক টেট 2014 ওএমআর সংক্রান্ত যে মামলাগুলি ফাইল করা হয়েছিল সেই মামলাগুলো কিন্তু সেই কোর্ট অর্থাৎ স্বীকার করেছিল, কনসিডার করেছিল। দ্য পিটিশনার্স মাস্ট দেয়ারফোর বি ডিমড অ্যাজ ফেন্স সিটার্স। এখানে বিচারপতিরা খুব সুন্দর একটি তারা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিয়ে এই বিষয়টাকে ইউজ করেছেন যে পিটিশনাররা হচ্ছেন ফেন্স সিটার্স। ফেন্স সিটার্স মানে কি? ফেন্স সিটারের অর্থ হচ্ছে যে তারা যে ডিসিশন তাদের সেটা তারা নিতে পারছেন না, তারা কনফ্লিক্টিং পজিশনে রয়েছেন। তারা 2022 সালে এসে মামলাও করেননি। 2022 সালে প্রাথমিক টেট 2014 সংক্রান্ত যে মামলাগুলি করা হয়েছিল সেই মামলাগুলো বিচারপতিরা কনসিডার করেছিলেন, তখনও তারা এসে মামলা করেননি। এছাড়াও দে ডিড নট বদার টু অ্যাপ্লাই ফর দ্য ওএমআর সিট ইন টার্মস অফ দ্য নোটিফিকেশন অফ দ্য বোর্ড ডেটেড সেপ্টেম্বর 14, 2016। এবং তারা 2016 সালের 14ই সেপ্টেম্বর বোর্ড অর্থাৎ প্রাথমিক বোর্ড তারা যে নোটিফিকেশনটি দিয়েছিল, যে নোটিফিকেশনে প্রাথমিক বোর্ড বলেছিল যারা যারা ওএমআর দেখতে চান বা আরটিআই করতে চান তাদেরকে ওএমআর দেওয়া হবে, 30 দিন সময় দেওয়া হয়েছিল। তো সেই নোটিফিকেশন অনুযায়ী তারা অনুযায়ী তারা আরটিআইয়ের জন্য অ্যাপ্লাই করেননি, অথবা তারা 2022 সালে এসে মামলাও করেননি কোর্টে। তাহলে তারা হচ্ছে একটি কনফ্লিক্টিং পজিশনে রয়েছেন, তাদেরকে তার জন্য ফেন্স সিটার্স হিসাবে বিচারপতি
অভিহিত করছেন এই ইডিয়ম এবং ফ্রেজ দিয়ে। তার জন্য তাদেরকে এখানে বলা হচ্ছে 3 নম্বর পয়েন্টে, দ্য রিট পিটিশন ইজ দেয়ারফর হোপলেসলি ব্যারেড বাই ডিলে অ্যান্ড ল্যাচেস। অর্থাৎ বিচারপতি এই মানে পিটিশনটাকে খুব আশাহতভাবে সেটাসাইড করছেন, ব্যারেড মানে বাতিল করছেন, বাই ডিলে, ডিলে মানে বিলম্ব করার জন্য, এবং ল্যাচেস মানে অবজ্ঞা করার জন্য। অবজ্ঞা অর্থে, অবহেলা অর্থে যে তারা অবহেলা করেই যেহেতু আরটিআইও করেননি, তারা যেহেতু কোর্টে এসে 2022 সালে মামলাও করেননি, এবং ডিলে বলতে গেলে এতদিন পরে তারা কেন আসছেন 2024 সালে, এই গ্রাউন্ডে বিচারপতি কিন্তু এই মামলাটিকে ডিসমিসড করলেন বা বলা যেতে পারে বাতিল করলেন। নো রিলিফ ক্যান বি গ্র্যান্টেড টু দ্য পিটিশনার্স। পিটিশনাররা যে সমস্ত রিলিফগুলো চেয়েছিলেন তাদের কোনো রিলিফকেই গ্র্যান্ট করলো না বিচারপতি। 4 নম্বর পয়েন্টে বিচারপতি লিখছেন, WPA 11-309 অফ 2024 ফেলস অ্যান্ড ইজ হেয়ার বাই ডিসমিসড। অর্থাৎ এই যে মামলাটি 11-309 অফ 2024, যেটি 19শে এপ্রিল ফাইল করা হয়েছিল, যার হেয়ারিং 24শে এপ্রিল হয়েছিল, এবং সেই মামলার হেয়ারিংয়ের পরে বিচারপতি লিখছেন যে সেই মামলাটিকে বিচারপতি ডিসমিসড বলে, অর্থাৎ খারিজ করে দিলেন। তিনি ডিসমিসড বলে ঘোষণা করলেন বা তিনি সম্পূর্ণভাবে খারিজ করলেন। পিটিশনারদের কোনো ধরনের কোনো রিলিফ তিনি গ্র্যান্ট করলেন না। দেয়ার শ্যাল বি নো অর্ডার অ্যাজ টু কস্টস। অর্থাৎ এখানে আর কোনো কস্ট কোনো চাপানো হলো না এই অর্ডারের উপরে। অল পার্টিজ আর ডিরেক্টেড টু অ্যাক্ট অন এ সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দিস কোর্ট। প্রত্যেকটা পার্টিজ যারা রয়েছেন, পিটিশনার এবং রেসপন্ডেন্ট, তাদেরকে বলা হচ্ছে তারা যেন এই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অর্ডারটি যে ডাউনলোড কপি, সেই ডাউনলোড কপি দেখে তারা পরবর্তী ফার্দার কাজ করেন। তো এই হচ্ছে পুরো মামলার বিষয়বস্তু, এবং বিচারপতি মূলত এই মামলাটিকে ডিলে এবং ল্যাচেস এই গ্রাউন্ডে ক্যান্সেল করলেন। বিচারপতির মূল বক্তব্য হচ্ছে যে 2022 সাল অবধিও প্রাথমিকের 2014 টেটের ওএমআর সংক্রান্ত বিষয়গুলোকে বিচারপতিরা গ্র্যান্ট করেছিলেন, কনসিডার করেছিলেন। তার পরবর্তীতে এসে যদি কোনো প্রার্থী মামলা করেন নতুন করে প্রাথমিক ওএমআর সংক্রান্ত বিষয়ে, তাহলে সেই মামলাগুলো কিন্তু বিচারপতিরা আর কনসিডার করছেন না। তারা কিন্তু ডিলে এবং ল্যাচেস এই গ্রাউন্ডে সেই প্রত্যেকটি মামলা তারা কিন্তু এবার বাতিল করতে শুরু করেছেন। এবং তার পরিণতি কিন্তু এই যে মামলাটি দীপঙ্কর ঘোষ অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এই পক্ষ থেকে করা হয়েছিল, তো সেই মামলাটিকে বিচারপতিরা কিন্তু ডিসমিসড করে দিলেন সম্পূর্ণভাবে। তারা যেটা চেয়েছিলেন যে তাদের যে 2014 টেটের যে ওএমআর, সেই ওএমআরটা তারা চেয়েছিলেন, তো এই সংক্রান্ত বিষয়ে তারা মামলা করেছিলেন। তো যেহেতু তারা বোর্ডের কাছ থেকেও আরটিআই করে ওএমআর জানতে চাননি, যখন বোর্ড তাদেরকে নোটিফিকেশান দিয়ে বলেছিল 2016 সালের 14ই সেপ্টেম্বর, তারপরেও তারা তখনও জানতে চাননি, এবং 2022 সালে এসেও যে মামলাগুলো করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেই মামলাতেও তারা পার্টি হননি, বা তারা তখন সেই সময়ও নতুন করে কোনো মামলা ফাইল করেননি। তার জন্য বিচারপতিরা ডিলে এবং ল্যাচেস এই গ্রাউন্ডে কিন্তু তাদের মামলা বাতিল করে দিলেন, এবং তাদেরকে বিচারপতিরা ফেন্স সিটার্স এই টার্মে অভিহিত করলেন। অর্থাৎ তারা একটি কনফ্লিক্টিং পজিশনে রয়েছেন। তারা 22 সালে এসে মামলাও করেননি, তারা 16 সালে আরটিআইয়ের জন্য অ্যাপ্লাইও করেননি। তার জন্য বিচারপতিরা তাদের কথা শুনলেন না, তাদেরকে পুরোপুরিভাবে তাদের মামলাটাকে বাতিল করলেন ডিলে এবং ল্যাচেসের গ্রাউন্ডে। তো প্রাথমিকের ওএমআর সংক্রান্ত এই একটি মামলা যেটি নতুন করে ফাইল করা হয়েছিল, সেই মামলাটিকে বিচারপতি বাতিল করলেন, এবং সেই বাতিল করার পেছনে এই কারণটাকেই তিনি দেখিয়েছেন 24/4/2024 তারিখের যে অর্ডার কপি, সেই অর্ডার কপি থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং একটি কথা, প্রাথমিকের ওএমআর সংক্রান্ত যে মূল মামলা, সেই মামলাটি অ্যাজ ইট ইজ যেমন রয়েছিল তেমনই ছিল, তেমনই আছে। সেই মামলার পরবর্তী শুনানি জুন মাসে হওয়ার কথা, তখন হবে। এটি অন্য একটি মামলা যেটি নতুন করে ফাইল করা হয়েছিল, সেই মামলাটিকে বিচারপতিরা আর শুনলেন না। কেন শুনলেন না? তার কারণ এই মামলাটি অনেক দেরি হয়ে গেছে বলে বিচারপতিরা মনে করছেন, আর এই মামলাটি শোনার মতো অবস্থায় নেই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।